সে বলেছিল আমাকে একটু এগিয়ে দিন। আর তারপর পাহাড়ের বাঁকে যখন সিএনজি ড্রাইভার আয়নায় তাকালো, দেখল মেয়েটির পা সিটের ওপর নেই, শূন্যে ভাসছে। আর গুজরাটের সেই বাড়িতে যে সাপ এসেছিল, সে সাপের চোখ দুটো ছিল মানুষের মতো, আর রাতের বেলা সে কথা বলতো। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 147-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই সেই মুহূর্ত যখন পৃথিবীর দুটি জগৎ একটু কাছে আসে, মানুষের জগৎ আর অদেখা সেই জগৎ যেখান থেকে কখনো কখনো কেউ এসে পড়ে আমাদের মাঝে। রাত 9টা মানেই অশরীরীর রাত, যে রাতে সত্যিকারের ভয় কড়া নাড়ে আপনার বুকের দরজায়। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নামবে। ঘরের প্রতিটি কোণ অদ্ভুত মনে হবে। একটি ঘটনা ভারতের পার্বত্য অঞ্চল থেকে, সেখানকার গভীর রাতের পাহাড়ি রাস্তায় এক সিএনজি চালকের সাথে যা হয়েছিল তা শুনলে আপনি জীবনের রাতের বেলা একা গাড়ি চালাতে ভয় পাবেন। আর দ্বিতীয় ঘটনা ভারতের আরেকটি রাজ্যের, যেখানে একটি পরিবারের বাড়িতে সাপের রূপে এসেছিল এমন কিছু যাকে সাপ বললে ভুল হবে, কারণ সাপের চোখ দিয়ে সে তাকাতো মানুষের দৃষ্টিতে, আর রাতের অন্ধকারে সে কথা বলতো। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 147-এর প্রথম ঘটনা, সিকিমের সেই পাহাড়ি রাস্তায় ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাজেশ ছেত্রী। রাজেশ সিকিমের গ্যাংটকের কাছে ছোট একটি এলাকার বাসিন্দা। বয়স তার 37। তিনি পেশায় একজন সিএনজি চালক। গ্যাংটক থেকে আশেপাশের পাহাড়ি গ্রামগুলোতে যাত্রী নিয়ে যাওয়া আসা করেন প্রায় 12 বছর ধরে। পাহাড়ের রাস্তা তার কাছে হাতের তালুর মতো চেনা। কোন বাঁকে কত গভীর খাদ, কোন রাস্তায় কোন সময় কুয়াশা নামে, সব জানেন তিনি। কিন্তু 2024 সালের অক্টোবর মাসের এক রাতে যা ঘটেছিল তার কোনো ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। অসংখ্য ধন্যবাদ রাজেশকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাজেশের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। সেই রাতটার কথা বলতে গেলে আগে একটু পেছন থেকে শুরু করতে হবে। 2024 সালের অক্টোবর মাস। পুজোর পরপর সিকিমে পর্যটকদের ভিড় একটু কমে আসে। শীত নামতে শুরু করে পাহাড়ে। রাতের বেলা কুয়াশা আগে থেকেই নামে, বাতাসে একটা কনকনে ভাব আসে। সেদিন সন্ধ্যা 7টা পর্যন্ত আমি গ্যাংটকে 2-3টে ট্রিপ করেছিলাম। বাজার থেকে যাত্রী নিয়ে এটা ওটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম। রাত 8টায় শেষ ট্রিপটা দিয়ে একটু দূরে একটা ধাবায় রুটি সবজি খেলাম। মনে ছিল আজ আর বেরোবো না, বাড়ি ফিরব। কিন্তু সিএনজি চালানো মানুষের ক্ষেত্রে একটা কথা আছে, শেষ বলে কিছু থাকে না, কারণ যতক্ষণ গাড়ি রাস্তায় ততক্ষণ রোজগারের সুযোগ। সেই রাতে ধাবা থেকে বেরিয়ে সিএনজি চালু করলাম গ্যাংটকের মূল বাজারের দিকে যাব বলে। রাত তখন প্রায় 8:30। বাজারের কাছাকাছি যেতেই দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। বয়স আন্দাজ 22-23 হবে। পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, গায়ে একটা শাল জড়ানো, চুল বাঁধা। সে হাত তুলল, যাত্রী নেওয়ার ইশারা। আমি সিএনজি থামালাম। মেয়েটা এগিয়ে এলো। জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? সে বলল, রিম্বি। রিম্বি মানে গ্যাংটক থেকে প্রায় 22-23 কিলোমিটার দূরে একটা ছোট্ট পার্বত্য এলাকা। পথটা পাহাড়ি, আঁকাবাঁকা, সরু, দুপাশে গভীর খাদ আর ঘন পাইন গাছের জঙ্গল। দিনের বেলায় সুন্দর দেখায়, রাতে একটু ভয়ের। কিন্তু আমি তো 12 বছর ধরে এই রাস্তায় চলি, রাতেও। মেয়েটাকে দেখলাম, ভদ্র চেহারা, শান্ত মুখ, একা দাঁড়িয়ে আছে এই রাতে। বললাম, রাত অনেক হয়েছে, একা? সে বলল, হ্যাঁ, বাড়ি যেতে হবে, পরিচিত সবাই চলে গেছে আগে। ভাড়া ঠিক করলাম, সে পেছনে উঠে বসল। আমি সিএনজি ছাড়লাম। রাস্তায় তখন প্রায় গাড়ি নেই।
রাত 8:30টার পর এই রাস্তায় গাড়ি এমনিতেই কম থাকে। দুপাশে ঘন পাইন জঙ্গল, মাঝে মাঝে পাথরের দেওয়াল, দূরে পাহাড়ের কালো অবয়ব। হেডলাইটের আলোয় সরু রাস্তাটা এগিয়ে যাচ্ছে সামনে। শুরুতে মেয়েটার সাথে কোনো কথা হলো না, সে চুপ করে বসে আছে। আমিও গাড়ি চালাচ্ছিলাম মনোযোগ দিয়ে। পাহাড়ের রাস্তায় মনোযোগ সরালে বিপদ। জায়গাটা থেকে বেরোনোর পর রাস্তা একটু সরু হয়ে গেল। বাঁ দিকে ঢালু পাহাড়, ডান দিকে খাদ। রাত তখন আরেকটু গভীর হয়েছে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। পাহাড়ে এই বৃষ্টি হঠাৎ আসে। আকাশ দেখে আঁচ পাওয়া কঠিন। মুহূর্তের মধ্যে কুয়াশা আর বৃষ্টি এক হয়ে সামনের দৃশ্যটা ঝাপসা করে দেয়। উইন্ডস্ক্রিন মুছতে মুছতে গাড়ি আস্তে করলাম। প্রায় 10 মিনিট চলার পর মেয়েটা প্রথমবার কথা বলল, একটু ঠান্ডা লাগছে। আমি বললাম, শাল গায়ে দিন, পাহাড়ে রাতে এরকমই হয়। সে কিছু বলল না। আমি আয়নায় একটু তাকালাম, মেয়েটা শালটা আরও ভালো করে জড়িয়ে নিচ্ছে। আরও কিছুক্ষণ চললাম। রাস্তাটা একটা বড় বাঁক নিল, পাহাড়ের গা ঘেঁষে ঘুরে যাওয়া বাঁক। এই বাঁকটায় সবসময় একটু সতর্ক থাকতে হয়। বাঁকের পর রাস্তাটা সরু হয়ে পাহাড়ের ভিতর দিয়ে চলে যায়। বাঁক ঘুরতে গিয়ে সিএনজির ইন্টেরিয়র আয়নায় একবার চোখ পড়ল। পেছনের সিটে মেয়েটা বসে আছে, কিন্তু তার পা দুটো সিটের উপর নেই। মানে সিটে বসে থাকলে পা মাটিতে বা সিটে থাকার কথা, কিন্তু মেয়েটির পা দুটো সিটের নিচে নেই, মাটিতেও নেই, যেন পা দুটো ঝুলছে শূন্যে। আমি ভাবলাম হয়তো আলোর কারণে ঠিকমতো দেখতে পাচ্ছি না, বৃষ্টির কারণে আয়না একটু ঝাপসা। আমি আবার সামনে তাকালাম, গাড়ি চালালাম, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়ে গেল। আরও মিনিট 5 চললাম। রাস্তার পাশে একটা ছোট্ট মাইল ফলক এলো। এখান থেকে রিম্বি আরও 12 কিলোমিটার। মেয়েটা আবার বলল, একটু ধীরে যান। আমি বললাম, বৃষ্টি হচ্ছে, এমনিই ধীরে যাচ্ছি। সে বলল, না, আরও ধীরে, ওই পাথরটা দেখুন। রাস্তার বাঁ দিকে একটা বড় পাথর, পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা। পাথরের গায়ে শ্যাওলা, একটু কালচে রং, খুব সাধারণ। এই রাস্তায় এরকম অনেক পাথর আছে। আমি একটু ধীর করলাম। এই পাথরে কি আছে? মেয়েটা বলল, কিছু নেই, আমি এই পাথরটাকে চিনি। চেনেন? এই পাথরের পাশ দিয়ে আমি অনেকবার গেছি। আমি আবার আয়নায় তাকালাম। এবার স্পষ্ট দেখলাম, মেয়েটার পা দুটো সিটের নিচে নেই। সে সিটের ওপর বসে আছে ঠিকই, কিন্তু পা দুটো যেন সিটের সাথে ভাসছে, মাটি থেকে সামান্য উপরে। কোনো ঘর্ষণ নেই, কোনো ভার নেই। আমার বুকের ভেতরে একটা ধুকধুক শুরু হলো। এই রাস্তায় 12 বছরে হাজারো যাত্রী নিয়েছি, কিন্তু এরকম কখনো দেখিনি। আমি গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আপনি রিম্বির কোন জায়গায় নামবেন? মেয়েটা বলল, পুরনো বাড়ির কাছে। পুরনো বাড়ি মানে? রাস্তার শেষ মাথায় যে পুরনো বাড়িটা আছে, লাল রঙের। আমার মাথায় তখন একটা ঘন্টা বাজল। রিম্বিতে রাস্তার শেষ মাথায় লাল দরজার পুরনো বাড়ি। এই বাড়ির কথা আমি জানি, সবাই জানে এই এলাকায়। সেই বাড়িটা কমপক্ষে 20 বছর ধরে পরিত্যক্ত। একটা পরিবার থাকতো সেখানে, কিন্তু কোনো এক দুর্ঘটনায় পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে বাড়িটা খালি, কেউ কিনতে আসে না, কেউ থাকতে আসে না। সেই বাড়িতে কেউ থাকে না। কেউ থাকে না মানে কোনো জীবিত মানুষ থাকে না। আমার হাত সিএনজির স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। মনে মনে ভাবলাম, হয়তো মেয়েটা অন্য কোনো বাড়ির কথা বলছে, হয়তো আমি ভুল বুঝছি, হয়তো পা না দেখার বিষয়টা আলোর কারণে। আমি গলা সামলে বললাম, সেই বাড়িতে কি এখন কেউ থাকে? মেয়েটা একটু থামল, তারপর বলল, থাকে। কে থাকে? আমি থাকি। আমার পেটের ভেতরে একটা ঠান্ডা গেল। সেই বাড়িতে কেউ থাকে না, পুরো এলাকায় সবাই জানে। তাহলে এই মেয়ে কিভাবে বলছে সে থাকে? আমি আর কিছু জিজ্ঞেস না করে গাড়ি চালাতে থাকলাম। কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আমার শরীরে একটা কম্পন চলছে, হাত কাঁপছে সামান্য, গলা শুকিয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ছে, সরু রাস্তার দুপাশে পাইন গাছের জঙ্গল, গাছের ডালে বৃষ্টির ফোঁটা, দূর থেকে মাঝে মাঝে বজ্রের শব্দ। আমি আবার আয়নায় তাকালাম। এবার একটা জিনিস দেখলাম যা আগে খেয়াল করিনি। মেয়েটার চুল বাঁধা ছিল, কিন্তু এখন চুল খোলা, দীর্ঘ কালো চুল পেছনে ছড়িয়ে আছে। কিন্তু বাইরে বৃষ্টি আছে, সিএনজির ভেতরে বাতাস নেই। তাহলে চুল উড়ছে কিভাবে? মেয়েটার চুল যেন নিজে নিজে নড়ছে, ধীরে ধীরে, যেন পানির নিচে ভাসছে। আমার বুকের ভেতরে ধুকধুক আর থাকলো না, একটা ধাক্কা খেলো।
আমি আয়না থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম, শ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। ঠিক তখনই মেয়েটা বলল, একটু থামুন। বললাম, কোথায়? এখানে, ওই গাছটার কাছে। রাস্তার বাঁদিকে একটা বড় পাইন গাছ। গাছটা অন্যগুলোর তুলনায় অনেক বড়, একটু বেশি ঘন, তার নিচে অন্ধকার। আমি সিএনজি থামালাম না। বললাম, এখানে কেন? রিম্বি তো এখনো আরও 7-8 কিলোমিটার। মেয়েটা বলল, আমি একটু নামবো। এখানে? হ্যাঁ। আমি থামালাম না, গাড়ি একটু আস্তে করলাম শুধু। বললাম, এখানে নেমে কোথায় যাবেন এই রাতে? মেয়েটা বলল, আমি যাব। তারপর এমন একটা ঘটনা ঘটল যা আমি বলতে গেলেও আজ আমার হাত কাঁপে। মেয়েটা হাসল, কিন্তু সেই হাসির শব্দ এলো বাইরে থেকে। মানে পেছনের সিটে মেয়েটা বসে আছে, কিন্তু হাসির শব্দ আসছে সিএনজির বাইরে, গাছের দিক থেকে। যেন সে একই সাথে ভেতরে আছে আর বাইরেও আছে। আমার সমস্ত শরীরে রোম দাঁড়িয়ে গেল। আমি আর থামলাম না, গাড়িতে জোরে গ্যাস দিলাম। পেছন থেকে মেয়েটার গলা শুনলাম, ভয় পাচ্ছেন কেন? আমি তো শুধু বাড়ি যাচ্ছি। আমি কথা বললাম না। একটু পরে একটু সাহস করে আয়নায় তাকালাম। পেছনের সিট খালি, একদম খালি। মেয়েটা নেই। গাড়ি থামেনি, একটুও না। থামলে কি হবে সেই সাহস ছিল না আমার। গাড়ি চালিয়ে গেলাম। রিম্বির বাইরে একটা চায়ের দোকান আছে, রাত হলেও দোকানদার থাকে। সেখানে গিয়ে থামলাম, গাড়ি থেকে নামলাম। দোকানদার আমার মুখ দেখে বলল, কি হয়েছে, এত সাদা মুখ কেন? আমি বললাম, একটু চা দাও। চা খেতে খেতে ধীরে ধীরে গলাটা ভেজালাম। তারপর দোকানদারকে রাস্তায় কি হয়েছে শোনালাম। দোকানদার চুপ করে শুনল। তারপর বলল, কোন পাথরের কথা বলল মেয়েটা? আমি পাথরটার বর্ণনা দিলাম। দোকানদার বলল, সেই পাথরের পাশে একটা ছোট্ট কবর আছে, পুরনো কবর। পাথরে কোনো নাম নেই, তারিখ নেই। এই এলাকার লোকজন বলে বছর 15 আগে একটা মেয়ে রাতে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল, তাকে সেখানে কবর দেওয়া হয়। আমার চায়ের কাপ নামিয়ে রাখলাম। দোকানদার আরও বলল, রিম্বিতে যে পুরনো বাড়ির কথা বললে, সেই মেয়ে ওই বাড়িরই ছিল। পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল এক দুর্ঘটনায়। সেই মেয়েটার শেষের সবার মারা গিয়েছিল। সেই রাতে আমি আর রিম্বির দিকে গাড়ি চালাইনি। চায়ের দোকানে বসে থাকলাম ভোর হওয়া পর্যন্ত। পরের দিন ফেরার পথে সেই পাথরটার কাছে গাড়ি থামালাম, নামলাম। পাথরের পাশে সত্যিই একটা ছোট্ট কবর। পাথরের ছোট্ট চিহ্ন, নাম নেই, তারিখ নেই। কবরের উপর তাজা একটা ফুল। সেই ভেজা পাহাড়ি সকালে একা দাঁড়িয়ে আমি অনুভব করলাম সে বাড়ি ফিরতে চেয়েছিল। প্রতিটি রাতে হয়তো চেষ্টা করে, কোনো সিএনজি থামলে উঠে পড়ে, বলে রিম্বি, কিন্তু রিম্বিতে তার জন্য আর কেউ নেই। রাজেশ এই পর্যন্ত বলে একটু থামলেন। তারপর বললেন, ভাই, সেই রাতের পর থেকে আমি রাত 8টার পর ওই রাস্তায় সিএনজি চালাই না। একাকী মেয়ে যাত্রী রাতে উঠতে চাইলে জিজ্ঞেস করি, আপনার পা কি মাটিতে আছে? লোকজন পাগল ভাবে আমাকে, কিন্তু আমি জানি কেন জিজ্ঞেস করি। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর রাত। সেই রাতে পাহাড়ের বাঁকে বাঁকে যে রহস্য লুকিয়ে থাকে, তা কখনো কখনো সিএনজির পিছনের সিটে এসে বসে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের পশ্চিম দিকে, গুজরাটের সুরাট শহরের বাইরে এক ছোট্ট গ্রামে, যেখানে একটি পরিবারের বাড়িতে একদিন এলো একটি সাপ। কিন্তু সেই সাপ সাধারণ কোনো সাপ ছিল না, কারণ রাতের বেলা সে কথা বলতো আর তার চোখ দুটো ছিল মানুষের মতো, যে চোখ দিয়ে সে সরাসরি মানুষের চোখে তাকাতো। দ্বিতীয় ঘটনা, গুজরাটের সেই অভিশপ্ত বাড়ির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফারহান মালিক। ফারহান গুজরাটের সুরাট শহরের কাছাকাছি একটি ছোট গ্রামের বাসিন্দা। বয়স তার 25। তিনি পেশায় একটি কাপড়ের দোকানে কাজ করেন। খুব সাধারণ জীবন, কিন্তু 2023 সালে তার পরিবারে যা হয়েছিল তা পুরো পরিবারটিকে বদলে দিয়েছে। আজও সেই বাড়ির কথা উঠলে পরিবারের সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়।
অসংখ্য ধন্যবাদ ফারহানকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ফারহানের ভাষায় বলছি। আমাদের বাড়িটা গ্রামের একটু প্রান্তে। বাবা, মা, আমি, আমার ছোট বোন নাজনীন আর দাদি, এই 5 জন থাকি। বাড়িটা পুরনো, মাটির দেওয়াল আর পাকা ছাদ। বাড়ির পেছনে একটা ছোট্ট বাগান, সেখানে কিছু সবজি হয় আর একটা বড় নিম গাছ আছে। সেই নিম গাছটা অনেক পুরনো। দাদি বলেন এই গাছ তার বিয়ের আগে থেকেই ছিল। 2023 সালের জুলাই মাসের কথা। বর্ষা শুরু হয়েছে, রাতে বৃষ্টি, দিনে রোদ। গুজরাটের এই অঞ্চলে এই সময় আবহাওয়া এরকমই থাকে। এক বিকেলে আমার বোন নাজমিন বাগান থেকে এসে বলল, ভাইয়া, বাগানে একটা সাপ আছে। আমি বললাম, কোন সাপ, বড় না ছোট? সে বলল, বড়, কিন্তু ভয়ের না, ধামন সাপ মনে হলো। গুজরাটে ধামন সাপ অনেক পরিচিত। এরা বিষহীন, শুধু ইঁদুর ব্যাঙ খায়। গ্রামের মানুষ এদের তেমন ভয় পায় না, বরং উপকারী মনে করে। আমি বাগানে গেলাম। নিম গাছের গোড়ায় একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। বেশ বড়, হয়তো 5-6 ফুট লম্বা হবে। রংটা হালকা বাদামি। এটা দেখতে অনেকটা ধামনের মতোই। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো, সাপটা আমার দিকে তাকিয়ে আছে। সাপ সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু এই সাপটা পালাচ্ছে না, শুধু স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর সেই চোখ দুটো অদ্ভুত। সাপের চোখ সাধারণত গোলাকার, ছোট, কিন্তু এই সাপের চোখ দুটো একটু বড়, একটু উজ্জ্বল, যেন ভেতরে কিছু জ্বলছে। আমি একটু পিছিয়ে গেলাম। সাপটা নড়ল না। বাবাকে ডাকলাম। বাবা এলেন, সাপটা দেখলেন, বললেন, ধামন মনে হচ্ছে, থাকুক, ইঁদুর খাবে। সাপটা সেদিন সন্ধে পর্যন্ত নিম গাছের গোড়ায় থাকলো, তারপর কোথায় গেল বোঝা গেল না। পরের দিন সকালে মা বাগানে কাজ করতে গিয়ে দেখলেন সাপটা আবার সেই একই জায়গায়, নিম গাছের গোড়ায়। মা ফিরে এসে বললেন, সেই সাপ আবার এসেছে। পরপর 3 দিন একই ঘটনা। সাপটা সন্ধে পর্যন্ত থাকে, তারপর যায়, পরের দিন সকালে আবার। চতুর্থ দিন রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা হলো। রাত তখন প্রায় 12টা। সবাই ঘুমোচ্ছিলাম। হঠাৎ দাদির চিৎকারে জেগে গেলাম। দাদির ঘরে ছুটে গেলাম। দাদি বিছানায় উঠে বসে আছেন, মুখ সাদা, হাত কাঁপছে। কি হয়েছে দাদি? দাদি বললেন, সেই সাপ। কোথায়? ঘরে ছিল, আমার পায়ের কাছে। আমরা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও সাপ নেই। কিন্তু দাদি বললেন, সাপটা শুধু ছিল না, সে আমার দিকে তাকাচ্ছিল। সেই চোখ দুটো সাপের চোখ না, মানুষের মতো। আমরা ভাবলাম দাদির বয়স হয়েছে, হয়তো স্বপ্ন দেখেছেন। কিন্তু পরের রাতে আমার বোন নাজনীন ডাকলো রাত 2টায়, ভাইয়া, আমার ঘরে সাপ। ছুটে গেলাম। নাজনীন বিছানার মাঝখানে বসে কাঁপছে, তার পায়ের কাছে সেই সাপটা। আমি লাঠি নিতে গেলাম। সাপটা তখন নড়ল, মাথা তুলল, আমার দিকে তাকালো। সেই চোখ দুটো, আমি এই কথা বলতে গেলে আজও আমার গা শিউরে ওঠে। সাপের চোখ দুটো মানুষের চোখের মতো, গোলাকার, উজ্জ্বল, আর সেই চোখে একটা বুদ্ধিমত্তা, যেন সে আমাকে বুঝতে পারছে, আমার মনের কথা জানতে পারছে। আমি লাঠি তুলতে পারলাম না। সাপটা আস্তে আস্তে নেমে গেল বিছানা থেকে মাটিতে, তারপর দেওয়ালের একটা ফাটলের দিকে গেল। মুহূর্তের মধ্যে ফাটলে ঢুকে গেল। পরের দিন বাবাকে সব বললাম। বাবা বললেন, ফাটল বন্ধ করে দাও। সেই ফাটল বন্ধ করা হলো চুন সিমেন্ট দিয়ে। কিন্তু পরের রাতে সাপ আবার বেরোলো, এবার ঘরের মেঝে থেকে, যেখানে কোনো ফাটল নেই। এবার বাবা একটু অস্থির হলেন। গ্রামে একজন ওঝা আছেন, বাবা তার কাছে গেলেন, সব শুনলেন ওঝা। তারপর বললেন, আপনার বাড়িতে একটা জিন এসেছে, সাপের রূপ ধরেছে। এরা মাঝে মাঝে এই কাজ করে, পুরনো বাড়িতে, পুরনো গাছের কাছে আসে। ওঝা আমাদের সাথে বাড়িতে এলেন, বাগানটা দেখলেন, নিম গাছের কাছে গেলেন, বললেন, এই গাছটা কত পুরনো? দাদি বললেন, আমার বিয়ের আগে থেকে। ওঝা বললেন, এই গাছে কেউ থাকে, এটা তার জায়গা। আপনারা কি কখনো এই গাছে কিছু করেছেন? ডাল কেটেছেন, ক্ষতি করেছেন? বাবা একটু চুপ করলেন, তারপর বললেন, বছরখানেক আগে গাছের একটা বড় ডাল কেটেছিলাম, বাড়ির দিকে ঝুঁকে পড়ছিল। ওঝা বললেন, সেই কারণেই গাছের যে ডাল কেটেছেন, সেই ডালটা তার আশ্রয় ছিল, আর এখন সে আপনার বাড়িতে জায়গা খুঁজছে। এই ব্যাখ্যা শুনে মা বললেন, তাহলে কি করতে হবে? ওঝা বললেন, এই জিনকে সম্মানের সাথে বিদায় করতে হবে। জোর করে তাড়ালে রাগ করবে, সময় লাগবে। ওঝা কিছু কাজ করলেন, গাছের কাছে বসে কিছু পড়লেন, তারপর চলে গেলেন। বললেন, কিছুদিন দেখুন। সেই রাতে কোনো ঘটনা হলো না।
পরের রাতেও না। আমরা ভাবলাম সমস্যা কেটে গেছে। তৃতীয় রাতে যা হলো তা আমি জীবনে ভুলব না। সেই রাতে আমি নিজে জেগেছিলাম হঠাৎ। রাত তখন প্রায় 2:30 হবে। উঠে বসলাম, ঘরে সবকিছু স্বাভাবিক। তখন শুনলাম একটা শব্দ, খুব আস্তে কিন্তু স্পষ্ট, বাগানের দিক থেকে। কোনো মানুষের কণ্ঠস্বর, কিন্তু একটু অদ্ভুত। গলাটা যেন দুটো কণ্ঠের মিশ্রণ। একটা মানুষের গলা, কিন্তু তার সাথে একটা অন্যরকম শব্দ মিশে আছে, যেন হিসহিসানি, সাপের হিসহিসানির মতো, কিন্তু তার সাথে কথার ভাষা মিশে। আমি বিছানায় বসে থাকলাম। শব্দটা বলছে গুজরাটি ভাষায়, আস্তে আস্তে, এই বাড়ি আমার, আমি এখানে ছিলাম, আমি থাকব। বারবার একই কথা, এই বাড়ি আমার। আমার সারা শরীর জমে গেল। আমি বাবাকে ডাকলাম। বাবা উঠলেন, তিনিও শুনলেন। বাবার মুখ দেখলাম। রাতের অন্ধকারে সেই মুখ সাদা হয়ে গেছে। আমরা দুজন একে অপরের হাত ধরে বসে থাকলাম। শব্দটা মিনিটখানেক চলল, তারপর থামল। পরের দিন সকালে বাগানে গেলাম। নিম গাছের গোড়ায় সাপটা নেই, কিন্তু মাটিতে অদ্ভুত একটা চিহ্ন। মাটিতে যেন কেউ কিছু আঁকছে, গোলাকার, পেঁচানো। বাবা বললেন, এটা সাপের চলার চিহ্ন। কিন্তু চিহ্নটা দেখে আমার মনে হলো এটা শুধু সাপের চলার চিহ্ন নয়, এর মধ্যে একটা আকৃতি আছে, যেন কোনো অক্ষর, কোনো চিহ্ন, যা আমি বুঝতে পারছি না। সেই দিনই বাবা আবার ওঝার কাছে গেলেন। ওঝা সব শুনলেন, তারপর বললেন, সে কথা বলেছে মানে সে আরও শক্তিশালী হচ্ছে, এখন সময় নষ্ট করলে চলবে না। ওঝা এবার আমাদের গ্রামের ইমামের কাছে যাওয়ার কথা বললেন। বললেন, আমি যা পারি করেছি, এর পরের কাজ তার। আমরা মসজিদে গেলাম। ইমাম সাহেব সব শুনলেন। তিনি বললেন, জিন মানুষের বাড়িতে এসে থাকতে চাইলে এটা খারাপ পরিস্থিতি, কিন্তু এরা যদি কাউকে কষ্ট না দেয় তাহলে সরাসরি শত্রুতা না করাই ভালো। তিনি বললেন, এই জিনের সাথে সম্মানের ভাষায় কথা বলতে হবে, জানাতে হবে যে এই বাড়ি এখন তোমাদের, এখানে থাকতে চাইলে শান্তিতে থাকো, কিন্তু পরিবারের কারো ক্ষতি করলে সহ্য করা হবে না। এই কাজটা কে করবে? সবাই চুপ করে রইল। তারপর বাবা বললেন, আমি করব। সেই রাতে বাবা একা বাগানে গেলেন। রাত তখন 11টা। আমরা ঘরে বসে আছি, মা দোয়া পড়ছেন, আমি জানলা দিয়ে তাকিয়ে আছি। বাবা নিম গাছের সামনে দাঁড়িয়ে কথা বললেন। কি বললেন জানি না, আমরা শুনতে পাইনি, কিন্তু বাবা মিনিট 10 কথা বললেন, তারপর ঘরে ফিরে এলেন। বাবার মুখ শান্ত। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। বাবা বললেন, বলেছি, এখন দেখা যাক। সেই রাতে কিছু হলো না, কিন্তু মাঝ রাতে দাদি ডাকলেন। দাদির ঘরে গেলাম। দাদি বললেন, আমি শুনেছি। কি শুনেছেন? সে কথা বলেছে। কে? সাপটা বাগানে। তোমার বাবা কথা বলল, তারপর সাপটাও কথা বলল। আমি স্তব্ধ হয়ে গেলাম। দাদি বললেন, সে বলল, ঠিক আছে, পরিবারের ক্ষতি করব না, কিন্তু গাছটা আমার। আমি দাদির কথা বিশ্বাস করলাম কিনা নিজেই জানি না, কিন্তু পরিস্থিতি যা ছিল তাতে না বিশ্বাস করার কারণও ছিল না। পরের দিন থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। রাতে আর ঘরে সাপ এলো না, ঘরে আর কোনো শব্দ হলো না। দাদির ঘুম স্বাভাবিক হলো, নাজনীনের ঘরে আর কোনো ঘটনা হলো না, কিন্তু নিম গাছের গোড়ায় সাপটা থাকলো। প্রতিদিন বিকেলে আসে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আমরা আস্তে আস্তে মেনে নিলাম, কিন্তু একটা ঘটনা আরও হলো। এই ঘটনাটা না বললে পুরো ঘটনা সম্পূর্ণ হয় না। সেই ঘটনার প্রায় 2 মাস পরের কথা, সেপ্টেম্বর মাস। আমাদের পড়শি রমেশ কাকা একদিন বললেন, তোমাদের বাগানের সাপটাকে মেরে ফেলতে চাই, গতকাল দেখলাম, ভয় লেগেছে। আমি বললাম, কাকা, ওই সাপটা মারবেন না। রমেশ কাকা বললেন, কেন? এটা সাপ, বিপজ্জনক। আমি বললাম, ক্ষতি করে না, এমনি থাকে। কাকা চলে গেলেন। পরের দিন সকালে উঠে শুনলাম রমেশ কাকা রাতে অসুস্থ হয়েছেন, পেটে প্রচণ্ড ব্যথা, বমি। ডাক্তার বললেন কোনো কারণ পাওয়া যাচ্ছে না। 3 দিন ভুগলেন, তারপর সুস্থ হলেন। সুস্থ হয়ে কাকা আমার বাবার কাছে এলেন, বললেন, ভাই, সাপটার কথা মনে নেই আমার, ওই সাপের কথা আর বলবো না। বাবা হাসলেন, কিছু বললেন না। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত নিম গাছের গোড়ায় সাপটা আসে,
কিন্তু কেউ তাকে ক্ষতি করে না, কেউ কাছে যায় না। ফারহান এই পর্যন্ত বলে থামলেন, তারপর বললেন, ভাই একটা কথা বলবো। এই ঘটনা আমার নিজের পরিবারের, আমি নিজে দেখেছি, শুনেছি। সাপের চোখ মানুষের মতো কখনো হয় না, কিন্তু সেই চোখ আমি দেখেছি। আর বাগানে মাঝলাকে মানুষের কণ্ঠস্বরে হিসহিসানি মিশিয়ে যে কথা বলা হয়েছিল, সেই কথা আমি শুনেছি। এটা ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর যারা বলেন জিন নেই, ভূত নেই, এসব কুসংস্কার, তাদের আমি শুধু বলবো, আমাদের বাগানে এসে একদিন বসুন, সন্ধে থেকে রাত, নিমগাছের সামনে, তারপর বলুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 147-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। সিকিমের সেই পাহাড়ি রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টির রাতে একটা মেয়ে সিএনজিকে উঠেছিল, যার পা মাটিতে ছিল না, যে হেসল, কিন্তু সেই হাসির শব্দ এলো বাইরে থেকে। আর গুজরাটের সেই পুরনো নিমগাছের নিচে যে সাপ থাকে, যার চোখ মানুষের মতো, আর যে মাঝরাতে কথা বলে, এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারে না, আমাদের যুক্তি ধরতে পারে না। পাহাড়ের রাস্তায় রাতে যে যাত্রী ওঠে, সে সবসময় জীবিত মানুষ নয়। আর বাড়ির পুরনো গাছে যে বাসিন্দা থাকে, সে সবসময় পাখি বা কাঠবিড়ালি নয়। কিছু সত্তা আছে যারা আমাদের মাঝেই থাকে, আমাদের রাস্তায়, আমাদের বাগানে, আমাদের পাশে, শুধু আমরা তাদের দেখতে পাই না, যতক্ষণ না তারা নিজেরা দেখাতে চায়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর রাত। সেই রাতে পাহাড়ের কুয়াশায়, পুরনো গাছের ছায়ায়, অন্ধকার রাস্তার বাঁকে যা দেখবেন তার সবটুকু বিশ্বাস করবেন না, আর যা দেখবেন না তাকেও অবিশ্বাস করবেন না। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে পাহাড়ি রাস্তায় যাত্রী তুললে একবার আয়নায় দেখুন পা মাটিতে কিনা, আর বাড়ির পুরনো গাছে কোনো সাপ বসে থাকলে তার চোখের দিকে তাকান। সেই চোখ কি সাপের নাকি মানুষের? আল্লাহ হাফেজ।